গ্রামের এক কোণে হরিশঙ্কর আর তার বউ লক্ষ্মী বসে গভীর চিন্তায় ডুবে আছে। তাদের ঘরে দুদিন কিছুই রান্না হয়নি। হরিশঙ্কর, এইভাবে আর কতদিন চলবে? খিদে পেট জ্বলছে, কিছু একটা করো। আমারও তো পেটে খিদে লক্ষ্মী, কিন্তু যেখানে মজুরি করতাম সেখানে কাজ শেষ। এখন কি করব বলো? ভাগ্যের কি খেলা! আগে তো আমরা অন্যদের সাহায্য করতাম, আর এখন এক মুঠো আটা কেনার পয়সাও নেই। চিন্তা করো না লক্ষ্মী, আমি আমার ছোট ভাই কৃষ্ণচন্দ্রের কাছে যাব। ওর কাছে গেলে হয়তো কিছু ধার পাবো। হ্যাঁ হ্যাঁ, যাও। অনেকদিন তো তোমার ছোট ভাইয়ের কাছে অপমানিত হওনি। ও তো আর তোমাকে সাহায্য করবে না, উল্টে হাসবে। হরিশঙ্কর কিছু না বলে চুপচাপ কৃষ্ণচন্দ্রের বাড়ির দিকে রওনা দিল। কৃষ্ণচন্দ্র গ্রামের বড় ব্যবসায়ী। তার বাড়িতে হরিশঙ্করকে দেখে কৃষ্ণচন্দ্র আর তার বউ গৌরী অবাক হয়ে গেল। আরে দাদা, তুমি এখানে? রাস্তা ভুল করলে নাকি? কৃষ্ণ, তুই তো জানিস আমার অবস্থা। ঘরে দুদিন ধরে চুলো জ্বলেনি। একটু ধার দে, বাজার থেকে কিছু চাল ডাল কিনে নিয়ে যাই, তাড়াতাড়ি শোধ করে দেব। ভাগ্যের কি খেলা দাদা! বাবা যখন সম্পত্তি ভাগ করেছিল আমাদের সমান দিয়েছিল। আমি আমার সম্পত্তি দিয়ে ব্যবসা বাড়িয়েছি, আর তুমি সব শেষ করে ফেলেছো। বাবা তখন খাটিয়ায় শুয়েছিলেন, আমরা দুই ভাই পাশে বসে। ফ্ল্যাশব্যাকে দৃশ্য বদলায়। বিমল খাটিয়ায় শুয়ে, হরিশঙ্কর আর কৃষ্ণচন্দ্র পাশে। আমার সময় শেষ হয়ে এসেছে, সম্পত্তি এখন ভাগ করে দিতে চায়। না বাবা, তোমার কিছু হবে না, তুমি অনেক দিন বাঁচবে। এটাই সংসারের নিয়ম হরিশ। শোন, গ্রামের 20 বিঘে জমি তোকে দিলাম, আর পুকুরের ধারের 15 বিঘে জমি তোকে। গায়ে বলদ সমান ভাগে ভাগ করে নিবি। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস। বিমলের জোরে কাশি ওঠে। হরিশঙ্কর তাড়াতাড়ি বৈদ্যকে ডাকতে ছুটে যায়। বৈদ্যজি, তাড়াতাড়ি চলুন, বাবার অবস্থা খারাপ। বৈদ্য গোপাল হরিশঙ্করের সঙ্গে বাড়ি পৌঁছে বিমলকে দেখে। হরিশ, দেরি হয়ে গেছে, তোর বাবা আর নেই। হরিশঙ্কর কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে। দাদা, তুমি বাবার সম্পত্তি নষ্ট করেছো, আর আমি এখন গ্রামের চৌধুরী। আমি তোমাকে ধার দিতে পারবো না। যে ধার শোধ করতে পারবে না তাকে কেউ কিছু দেয় না। যা এখন। হরিশঙ্কর অপমানিত হয়ে চলে যায়। তুমি তো দাদাকে একটু সাহায্য করতে পারতে, ও তো তোমারই বড় ভাই। চুপ করো। বাবা সবসময় দাদাকেই বেশি ভালোবাসতেন, আমাকে চাকরের মতো দেখতেন। আমি ছোটবেলা থেকে দাদাকে হারাতে চেয়েছি। এই আংটি দেখেছো? এটা সাধারণ আংটি নয়, অলৌকিক। এর জন্যই আমার ব্যবসা এত বড় হয়েছে। কৃষ্ণচন্দ্র হাসতে হাসতে চলে যায়। হরিশঙ্কর মুখ ঝুলিয়ে বাড়ি ফেরে। লক্ষ্মী, তুমি ঠিকই বলেছিলে, কৃষ্ণ আমাকে কিচ্ছু দেয়নি, উল্টে অপমান করেছে। আমি জানতাম এমনই হবে, কিন্তু আমি তোমাকে তো আটকাতে পারিনি। চলো, এই গ্রামে আর থাকবো না, জঙ্গলে যাই, সেখানে ফল তুলে খাবো। লক্ষ্মী বাধ্য হয়ে রাজি হয়। তারা জঙ্গলের দিকে রওনা দেয়। হরিশঙ্কর আর লক্ষ্মী জঙ্গলের ভিতর ঢুকে পড়ল। হঠাৎ তাদের চোখে পড়ল একটা ফল ভরা গাছ। লক্ষ্মী, দেখো, এই গাছটা ফলে ভরা, এখান থেকে ফল তুলে খাই। হরিশঙ্কর যেই ফল তুলতে যায় তখনই একটা আওয়াজ শুনতে পাই। ওই গাছের ফল ছুঁয়ো না, এটা অভিশপ্ত, ওর ওপর দানবের আধিপত্য। ফল ছুঁলে দানব বেরিয়ে আসবে, আর তোরা দুজনেই মরবি। তাহলে কি হবে সাধু বাবা? ধুকে মরার চেয়ে দানবের হাতে মরা ভালো। এই জঙ্গলে শুধু এই গাছটাই ফলের। হ্যাঁ,
আমরা 2 দিন ধরে না খেয়ে আছি। এখান থেকেই ফল না খেলে তো মরেই যাব আমরা। এখান থেকে 10 ক্রোশ দূরে আর একটা জঙ্গল আছে, সেখানে অনেক ভালো ফল পাবি। সাধু বাবা, অত দূর যেতে গেলে আমরা পথেই মরে যাব। তার চেয়ে এই ফল খেয়ে পেট ভরাই, তারপর দানব যা ইচ্ছে করুক। তোদের মুখ দেখে কার যেন কথা মনে পড়ছে। তুই কি বিমলের ছেলে? হ্যাঁ, ওটাই আমার বাবার নাম। আপনি কি করে জানলেন? তোর চেহারা বিমলের মতো। তা বিমল এখন কেমন আছে? বাবা তো এই দুনিয়ায় নেই, অনেক আগেই চলে গেছেন। হরিশঙ্কর সাধু বাবাকে সব কথা খুলে বলে, কিভাবে তার সম্পত্তি নষ্ট হয়েছে, কৃষ্ণচন্দ্র কিভাবে তাকে অপমান করেছে। যে তোর সঙ্গে ছল করেছে তার মুখ শীঘ্রই তোর সামনে আসবে। ভাগ্যের খেলা বড় অদ্ভুত। কেউ অন্যের ভাগ্য ছিনিয়ে নিতে চায়, কিন্তু যার ভাগ্যে যা লেখা আছে তা তাকে পেতেই হয়। সাধু মন্ত্র পড়তে শুরু করেন। হঠাৎ তার হাতে কিছু মুদ্রা প্রকাশ পায়। এই মুদ্রাগুলো নে, এই দিয়ে তুই আর তোর বউয়ের খিদে মেটাতে পারবি। মনে রাখিস, ভাগ্য তোর আরো পরীক্ষা নেবে, কিন্তু হাল ছাড়িস না। সাধু সেখান থেকে চলে যান। হরিশঙ্কর আর লক্ষ্মী বাড়ি ফেরে। পরবর্তী সিনে যাওয়ার আগে তোমরা অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিও এইরকম ধরনের গল্প পাওয়ার জন্য। তো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব সবাই করে যেও। সাধু বাবার কথা মনে রাখতে হবে। তিনি বললেন আরো বিপদ আসবে, কিন্তু আমি ভয় পাবো না। তুমি ঠিক বলেছ, আজ থেকেই তুমি কাজ খুঁজতে শুরু করো। হরিশঙ্কর মুদ্রা দিয়ে চাল ডাল কিনে আনে। দুজনে পেট ভরে খায়। ওদিকে কৃষ্ণচন্দ্র তার বাড়িতে বসে আংটি দেখছে। হঠাৎ একটা ময়না পাখি উড়ে এসে কৃষ্ণচন্দ্রের বাড়ির উঠোনে পড়ে। তার শরীর থেকে রক্ত পড়ছে। আরে কি, এই পাখি আমার মেজে নোংরা করেছে। কৃষ্ণচন্দ্র ময়নাটাকে তুলে বাইরে ছুঁড়ে ফেলে, কিন্তু ময়না আবার উড়ে ফিরে আসে। তুই একটা সুযোগ পেয়েছিলি মানুষের মতো আচরণ করার, কিন্তু তুই নিজেই সেটা নষ্ট করলি। কি, তুই মানুষের মতো কথা বলছিস? তুই নিশ্চয়ই কোনো জাদুকর বা ভূত। আমি কোনো জাদুকর বা ভূত নই। তুই নিজেকে আয়নায় দেখ। তুই একটা চোর। এই আংটি তোর নয়, অন্য কারো। তুই এটা চুরি করেছিস। এই আংটির জন্যই তুই এত ধনী হয়েছিস। তুই এটা কি করে জানলি? প্রশ্ন এটা নয় যে আমি কি করে জানলাম, প্রশ্ন হলো এটা সত্যি না মিথ্যে। মিথ্যে, একদম মিথ্যে। এই আংটি আমারই আর আমারই থাকবে, কেউ এটা ছিনিয়ে নিতে পারবে না। চিন্তা করিস না, এই আংটি তোর কাছে বেশি দিন থাকবে না। যেটা যার সেটা তার কাছে ফিরে যাবে। ময়না পাখি উড়ে চলে যায়, কিন্তু দুর্বল হয়ে হরিশঙ্করের বাড়ির উঠোনে পড়ে। লক্ষ্মী, দেখো এই পাখিটার শরীর থেকে রক্ত পড়ছে। তাড়াতাড়ি বৈদ্যজির কাছে নিয়ে চলো। হ্যাঁ গো, তাড়াতাড়ি চলো। হরিশঙ্কর আর লক্ষ্মী ময়না পাখিটাকে নিয়ে তাড়াতাড়ি বৈদ্য গোপালের কাছে পৌঁছায়। বৈদ্যজি, এই পাখিটা আমার বাড়ির উঠোনে পড়েছিল। এর শরীর থেকে রক্ত ঝরছে, তাড়াতাড়ি কিছু করুন। দেখি, এর ক্ষত গভীর। কিছু ওষুধ লাগিয়ে দিচ্ছি, তবে প্রতিদিন এটাকে নিয়ে আসতে হবে, আর চিকিৎসার জন্য খরচও লাগবে। চিন্তা করবেন না বৈদ্যজি, আমি যা করতে হয় করব। কাউকে বিপদে ফেলে রাখতে পারি না, পাখি হলেও। ঠিক আছে, কাল আবার এটাকে নিয়ে এসো। হরিশঙ্কর আর লক্ষ্মী ময়নাটাকে নিয়ে বাড়ি ফেরে। লক্ষ্মী, আমি আজ মুখিয়া দুর্গাপ্রসাদের কাছে যাব। শুনেছি তার অনেক জমিতে মজুর দরকার, হয়তো কাজ পেয়ে যাব। ভালো কথা, তুমি গিয়ে কথা বলে এসো। হরিশঙ্কর মুখিয়ার জমির দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে দেখে কৃষ্ণচন্দ্র আগে থেকেই হাজির। দাদা, আবার এখানে মুখের কাছে ধার চাইতে এসেছো নাকি? না কৃষ্ণ, আমি ধার নয়, কাজ চাইতে এসেছি। কৃষ্ণচন্দ্র হাসতে হাসতে চলে যায়। হরিশঙ্কর মুখিয়া দুর্গাপ্রসাদের সঙ্গে দেখা করে। মুখিয়াজি, আমার খুব কাজের দরকার, কিছু কাজ থাকলে আমাকে দিন। তুমি এসে ভালো করেছো হরিশ। আমার জমিতে একজন মজুর দরকার, আজ থেকেই কাজ শুরু করতে পারো।
হরিশঙ্কর খুশি হয়ে কাজ শুরু করে। জমিতে কাজ করতে করতে তার চোখ পড়ে মাটিতে পড়ে থাকা একটা আংটির ওপর। এটা কি? একটা পাথর বসানো আংটি। মুখিয়াজি বা কৃষ্ণ এমন আংটি পরে না, থাক আমি রেখে দিই। হরিশঙ্কর আংটিটা হাতে নিয়ে বাড়ি ফেরে। লোকি দেখো, আমি কাজ পেয়েছি, আর এই আংটিটা জমিতে পড়েছিল, তুলে নিয়েছি। সত্যি? এ তো দারুণ খবর। আর এই পাখিটাও আমাদের জন্য শুভ। দেখো, তুমি আজ কাজ পেলে। হঠাৎ ময়না পাখি মানুষের কণ্ঠে কথা বলে ওঠে। হরিশ, এটা তোর একটা ছোট্ট পরীক্ষা ছিল, তুই তাতে জিতেছিস। তুই কে? পাখি হয়ে কিভাবে মানুষের মতো কথা বলছিস? এ কি রহস্য? এই রহস্য তাড়াতাড়ি তোদের কাছে খুলে যাবে। তুই আমাকে বৈদ্যের কাছে না নিয়ে গেলে এই পরীক্ষায় পাশ করতিস না। এখন তোর খারাপ দিন শেষ। ঠিক তখনই গ্রামের মুখিয়া দুর্গাপ্রসাদ হরিশঙ্করের বাড়িতে এসে হাজির। হরিশ, আমি তোর কাছে জরুরি কথায় এসেছি। কি হলো মুখিয়াজি? আমার মন অনেকদিন ধরে সংসারে ঠিক নেই। আমার কোনো সন্তানও নেই। আমি আর আমার বউ এখন তীর্থে চলে যাব। আমার সম্পত্তি দেখাশোনা করার জন্য তোকে ঠিক মনে হয়েছে। আমাকে? কিন্তু আমি তো একজন গরিব মানুষ। তুই সৎ আর পরিশ্রমী। আমার সব সম্পত্তি তোর নামে লিখে দিচ্ছি। এই নে, এখন তুই এই জমি আর সম্পত্তির মালিক। দুর্গাপ্রসাদ কাগজটা হরিশঙ্করের হাতে দিয়ে চলে যান। এই সবই ওই আংটির কারণে, আর কয়েকদিন দেখ, এই আংটির রহস্য তোর কাছে খুলে যাবে। হরিশঙ্কর আর লক্ষ্মী মুখিয়ার কথায় অবাক হয়ে তাকিয়ে আছে। তাদের হাতে এখন বিশাল সম্পত্তির কাগজ। ওদিকে কৃষ্ণচন্দ্র তার বাড়িতে বসে আছে। হঠাৎ একজন লোক ছুটে আসে। কৃষ্ণচন্দ্র, তুমি তো অনেক বড় বিপদে পড়েছো। কি হয়েছে বলো তাড়াতাড়ি। তুমি যে সম্পত্তি বন্ধক রেখে মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলি, সেই টাকায় বিদেশ থেকে রেশমি কাপড় কিনেছিল, কিন্তু সমুদ্রে ডাকাতরা সব লুট করে নিয়েছে। লোকটা চলে যায়। কৃষ্ণচন্দ্র ভেঙে পড়ে, গৌরীর কাছে ছুটে যায়। গৌরী, আমি তো সব হারিয়ে ফেললাম। আমার ব্যবসা শেষ। কি হয়েছে গো? এত মন খারাপ কেন তোমার? সব মাল ডাকাতরা নিয়ে গেছে, আর শুনলাম মুখিয়া তার সম্পত্তি দাদার নামে করে দিয়েছে। দাদা এখন ধনী আর আমি পথে বসলাম। আমি তো তোমাকে বারবার বলেছিলাম দাদার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন দেখো ভাগ্য কিভাবে বদলে গেল। আরে, আমার আংটি কই? এটা তো নেই। মনে পড়েছে, কয়েকদিন আগে আমি মুখিয়ার জমিতে গিয়েছিলাম, সেখানে দাদাও ছিল। নিশ্চয়ই আংটিটা পড়ে গিয়েছিল আর দাদা তুলে নিয়েছে। তুমি কি বলছো? দাদা এমন করবে না। চলো চলো, এখনই দাদার বাড়ি যাই, আমার আংটি ফেরত নেব। কৃষ্ণচন্দ্র গৌরীকে নিয়ে হরিশঙ্করের বাড়ির দিকে রওনা দেয়। হরিশঙ্করের বাড়িতে পৌঁছে কৃষ্ণচন্দ্র দরজায় ধাক্কা দেয়। কৃষ্ণ, তুই এসেছিস? ভালোই হলো, আমি তোর কাছেই যাচ্ছিলাম। দাদা, আমার আংটি দে। যেটা তুই পড়েছিস ওটা আমার। এটা তোমার? আমি এটা মুখিয়ার জমিতে পড়ে থাকতে দেখে তুলেছি। হ্যাঁ, ওটা আমারই, জমিতে পড়ে গিয়েছিল। দে আমাকে। হরিশঙ্কর আংটিটা খুলতে যায়, কিন্তু ঠিক তখনই ময়না পাখি কথা বলে ওঠে। হরিশ, এই আংটি ওকে দিস না, এটা তোর, কৃষ্ণচন্দ্রের নয়। তুই সেই পাখি যে আমার বাড়িতে আহত হয়ে পড়েছিলি? এ কি জাদু! এই পাখি মানুষের মতো কথা বলছে। হঠাৎ ময়না পাখি রঙিন আলোয় ঢাকা পড়ে। সবাই অবাক হয়ে দেখে পাখিটা সাধু মহারাজের রূপে রূপান্তরিত হয়। আমার কাছ থেকে কিছুই লুকোনো যায় না। বল বল, এই আংটি কার? দাদার। কিন্তু আমি তো এটা প্রথমবার জমিতে দেখলাম। মনে কর, যখন তোর বাবা বিমলের শেষ সময় ছিল, তিনি তোকে কিছু বলতে চেয়েছিলেন, তাই না? হ্যাঁ, বাবা কিছু বলতে চাইছিলেন, কিন্তু কাশতে কাশতে থেমে গেলেন। আমি তখন বৈদ্যকে ডাকতে ছুটেছিলাম। তোর বাবা বলতে চেয়েছিলেন
তার কাছে একটা অলৌকিক আংটি আছে। এই আংটিটাই যেটা তুই এখন পড়েছিস, এটা শুধু তোর জন্যই ছিল। হরিশঙ্করের বাড়িতে সবাই অবাক হয়ে সাধু মহারাজের দিকে তাকিয়ে আছে। সাধু এইমাত্র বললেন যে আংটিটা হরিশঙ্করের জন্যই ছিল। কৃষ্ণচন্দ্র মাথা নিচু করে দাঁড়িয়ে, হরিশ, তোর বাবা বিমল জানতেন তার সময় ফুরিয়ে আসছে, তাই তিনি এই আংটি কৃষ্ণচন্দ্রকে দিয়ে বলেছিলেন এটা তোর বড় ভাইকে দিস, কারণ এই আংটি অলৌকিক। যেটা পড়বে তার ব্যবসা সব সময় ভালো চলবে, সে কখনো গরিব থাকবে না। কিন্তু সাধু বাবা, কৃষ্ণ তো আমাকে কিছুই বলেনি। দাদা, আমি ভুল করেছি। বাবা আমাকে আংটিটা তোর জন্য দিয়েছিলেন, কিন্তু আমি লোভে পড়ে সেটা নিজের কাছে রেখে দিয়েছি। কৃষ্ণ, তুমি এত বড় অন্যায় করলে, দাদার সঙ্গে এমন বেইমানি। কৃষ্ণচন্দ্র, শুধু তুই তোর বাবার শেষ ইচ্ছার অপমান করিসনি, তুই হরিশঙ্করের ভাগ্য ছিনিয়ে নিতে চেয়েছিলি, কিন্তু ভাগ্যের কথা কেউ ঠেকাতে পারে না। সাধু বাবা, এই আংটি আমার জন্য ছিল, এর পেছনের কি রহস্য? সাধু মহারাজ মৃদু হেসে পুরনো দিনের কথা বলতে শুরু করেন। দৃশ্য ফ্ল্যাশব্যাকে যায়। অনেক বছর আগে যখন বিমল একজন সাধারণ গ্রামের মানুষ ছিলেন আর হরিশঙ্কর মাত্র 5 বছরের ছিল, বিমল জঙ্গলে কাজ করতে গিয়েছিল। সেখানে তিনি সাধু মহারাজের সঙ্গে দেখা করেন। আমি তপস্যা করছিলাম, কিন্তু তেষ্টায় কষ্ট পাচ্ছিলাম। জলের খোঁজে ঘুরছিলাম, কিন্তু কোথাও পেলাম না। ঠিক তখন ছোট্ট হরিশঙ্কর একটা কলসিতে পুকুরের জল নিয়ে সাধুর কাছে দেয়। বাবা, তুমি জল খাও, আমি এটা পুকুর থেকে এনেছি। তোর মনটা কত ভালো, ছোট্ট বালক, তুই আমার তেষ্টা মিটিয়েছিস। সাধু খুশি হয়ে বিমলকে ডাকেন। বিমল, তোর ছেলে হরিশঙ্করের মন খুব পবিত্র। আমি তাকে এই অলৌকিক আংটি দিচ্ছি। যখন সে বড় হবে তাকে এটা দিবি। এই আংটি যার হাতে থাকবে তার ভাগ্য সব সময় ভালো হবে। আমি এটা হরিশকে দেব সাধু বাবা, আপনার কথা রাখবো। ফ্ল্যাশব্যাক শেষ হয়, সবাই সাধুর কথা চুপ করে শুনছে। তাহলে এই আংটিটা আমার জন্যই ছিল, কিন্তু কৃষ্ণ, তুই কেন আমাকে এটা দিসনি? দাদা, আমি লোভে পড়েছিলাম। বাবা বলেছিলেন এটা তোকে দিতে, কিন্তু আমি ভাবলাম এটা আমার কাছে থাকলে আমি ধনী হব, তাই লুকিয়ে রেখেছিলাম। কৃষ্ণ, তুমি এত বড় প্রতারণা করলে, এমন মন তোমার কিভাবে হলো? কৃষ্ণচন্দ্র, তুই শুধু বাবার ইচ্ছের অপমান করিসনি, তুই আমার দেওয়া কথাও ভেঙেছিস। এই আংটি হরিশঙ্করের জন্য ছিল, কারণ তার মন সৎ আর দয়ালু। সাধু বাবা, কৃষ্ণ যাই করুক, ও তো আমার ছোট ভাই, ওকে মাফ করে দিন। হ্যাঁ সাধু বাবা, হরিশ ঠিক বলছে। কৃষ্ণ আমাদের পরিবারেরই একজন, ওর ওপরে আপনি দয়া করুন। সাধু মহারাজ হরিশঙ্করের দিকে তাকিয়ে মৃদু হাসেন। হরিশ, তোর মনের বড়ত্ব দেখে আমার মন ভরে গেছে। তুই এত বড় প্রতারণার পরেও তোর ভাইয়ের জন্য কথা বলছিস। তোর বাবা জানতেন তুই ধনী হলে কৃষ্ণকেও পাশে রাখবি। আমাকে মাফ করে দাও দাদা, আমি ভুল করেছি। আমি লোভের জন্য তোমার সঙ্গে এমন করেছি। কৃষ্ণ, তুই আমার ভাই, আমি তোকে মাফ করলাম। চল, এখন থেকে আমরা একসঙ্গে থাকব। হরিশঙ্কর কৃষ্ণচন্দ্রকে জড়িয়ে ধরে। গৌরীও খুশি হয়ে তাদের দিকে তাকায়। দাদা, তুমি সত্যিই মহান। কৃষ্ণ, তুমি এখন থেকে দাদার সঙ্গে ভালো থাকো। হঠাৎ সাধু মহারাজ রহস্যময় আলোয় ঢাকা পড়েন। সবাই অবাক হয়ে দেখে তিনি অদৃশ্য হয়ে গেলেন। এ কি হলো? সাধু বাবা কোথায় গেলেন? লক্ষ্মী, তিনি আমাদের পথ দেখিয়ে গেছেন। এখন আমাদের নতুন জীবন শুরু করতে হবে। কয়েকদিন পর হরিশঙ্কর মুখিয়ার দেওয়া সম্পত্তি নিয়ে কাজ শুরু করে। তার পরিশ্রম আর আংটির অলৌকিক শক্তিতে তার ব্যবসা দ্রুত বাড়তে থাকে। কৃষ্ণচন্দ্র তার ভুল বুঝতে পেরে দাদার সঙ্গে কাজে যোগ দেয়। একদিন হরিশঙ্কর আর কৃষ্ণচন্দ্র জমিতে কাজ করছে। হঠাৎ একজন গ্রামবাসী ছুটে আসে।
পরবর্তী সিনে যাওয়ার আগে তোমরা গল্পের এই মুহূর্ত পর্যন্ত চলে এসেছো, তো এতটা দেখার পর তোমাদের কেমন লাগলো? তোমাদের যদি ভালো লাগে অথবা তোমাদের যদি কিছু ভুল লেগে থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কি ভুল লেগেছে এবং কি ধরনের তোমরা গল্প চাচ্ছ। অবশ্যই কমেন্টে জানিও, আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব আরও। ওকে, তো চলো পরবর্তী সিনে যাওয়া যাক। হরিশ কৃষ্ণ, তোমাদের জমিতে একটা পুরনো মন্দির পাওয়া গেছে, সেখানে সোনার মূর্তি আছে। সোনার মূর্তি? এটা কিভাবে সম্ভব? চলো দেখে আসি, হয়তো এটাও আংটির কারণেই হয়েছে। দুই ভাই মন্দিরের কাছে পৌঁছায়। সেখানে একটা পুরনো মন্দিরের ভেতর সোনার মূর্তি জ্বলজ্বল করছে, কিন্তু মূর্তির পাশে একটা পাথরের ফলকে কিছু লেখা রয়েছে। এই লেখাগুলো কি বলছে? দাঁড়া, আমি পড়ে দেখি। যেই মূর্তি নেবে তার উপর অভিশাপ নেমে আসবে, শুধু সৎ মনের মানুষ এটা স্পর্শ করতে পারবে। তাহলে আমাদের সাবধানে থাকতে হবে। আমি এটা নিয়ে কোনো ঝুঁকি নেব না। দাদা, এটা সোনার মূর্তি, এটা নিলে আমরা আরো ধনী হব। কৃষ্ণ, তুমি আবার লোভ করছো? সাধু বাবা বলেছিলেন ভাগ্যের পরীক্ষা এখনো বাকি আছে। হঠাৎ মন্দিরের ভেতর থেকে একটা গভীর আওয়াজ ভেসে আসে। সবাই ভয় পেয়ে পিছিয়ে যায়। হরিশঙ্কর, তুই এই মূর্তি স্পর্শ কর, তোর মন সৎ, কিন্তু কৃষ্ণচন্দ্র, তুই যদি এটা ছুঁয়ে ফেলিস তোর ওপর অভিশাপ নেমে আসবে। এ কি, এটা কার কণ্ঠ? দাদা, তুই এটা নে, আমি আর কোনো ভুল করব না। আমি এই মূর্তি নেব না। আমার কাছে যা আছে তাতেই আমি খুশি। এই আংটি আর তোদের ভালোবাসা আমার জন্য যথেষ্ট। হঠাৎ মন্দিরের ভেতর থেকে রঙিন আলো বেরিয়ে আসে। সেই আলোয় সাধু মহারাজ আবার প্রকাশ পান। হরিশ, তুই আবারও প্রমাণ করলি তোর মনটা কতটা সৎ। এই মূর্তি কোনো অভিশাপ বহন করে না, এটা তোর জন্যই রাখা ছিল। তুই এটা গ্রামের মন্দিরে দান করবি আর গ্রামের মানুষের জন্য কাজ করবি। সাধু বাবা, আমি আপনার কথা মানব। এই মূর্তি গ্রামের মন্দিরে রাখবো আর গ্রামের উন্নতির জন্য কাজ করব। দাদা, আমি আবার লোভে পড়ে গিয়েছিলাম, তুই আমাকে মাফ করে দিস। কৃষ্ণ, এখন থেকে দাদার সঙ্গে মিলে কাজ করো, আমরা সবাই একসঙ্গে থাকবো। হরিশঙ্কর মূর্তিটা মন্দিরে দান করে। তার ব্যবসা আরও বাড়তে থাকে। কৃষ্ণচন্দ্র দাদার সঙ্গে কাজ করে নতুন জীবন শুরু করে। কিন্তু গ্রামে একটা গুজব ছড়ায় যে মন্দিরে আরও একটা গুপ্তধন লুকোনো আছে। সেই গুপ্তধন কে পাবে আর কিভাবে পাবে সেটা এখনো রহস্য। হরিশঙ্করের জীবন এখন পুরোপুরি বদলে গেছে। মুখিয়ার দেওয়া সম্পত্তি আর অলৌকিক আংটির কারণে তার ব্যবসা দিন দিন বাড়ছে। কৃষ্ণচন্দ্রও তার ভুল বুঝে দাদার সঙ্গে মিলে কাজ করছে। গ্রামে গুজব ছড়িয়েছে যে পুরনো মন্দিরে আর একটা গুপ্তধন লুকোনো আছে। লক্ষ্মী, গ্রামের লোকেরা মন্দিরে গুপ্তধনের কথা বলছে। আমার মনে হয় এটা নিয়ে আর একটা বিপদ আসতে পারে। তুমি ভয় পেও না গো, সাধু বাবা বলেছিলেন তোমার ভাগ্য এখন ভালো দিকেই যাবে, তবে তুমি সাবধানে থেকো। দাদা চল, আমরা মন্দিরে গিয়ে দেখি, হয়তো সত্যি কিছু পাওয়া যাবে। আমি তোর সঙ্গে আছি। কৃষ্ণ, তুমি কিন্তু আবার লোভ করো না। গুপ্তধনের কথা শুনে মাথা ঠান্ডা রাখো। হরিশঙ্কর, কৃষ্ণচন্দ্র, লক্ষ্মী আর গৌরী মন্দিরের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে তারা দেখে গ্রামের কিছু লোক ইতিমধ্যে মন্দিরের চারপাশে জড়ো হয়েছে। হরিশ, শুনেছি মন্দিরের নিচে একটা গোপন ঘর আছে, সেখানে সোনা দানা ভরা। কিন্তু গোপন ঘরের দরজা খুলতে হলে একটা বিশেষ চাবি লাগবে। সেই চাবি কোথায় কেউ জানে না। আমরা গুপ্তধনের জন্য লোভ করব না। যদি কিছু থাকে তবে গ্রামের ভালোর জন্য ব্যবহার করব। হঠাৎ মন্দিরের ভেতর থেকে একটা অদ্ভুত আলো জ্বলে ওঠে। সবাই ভয় পেয়ে পিছিয়ে যায়। মন্দিরের দেওয়ালে একটা পুরনো ফলক উঠে আসে, যেখানে লেখা শুধু সৎহৃদয়ের মানুষ এই দরজা খুলতে পারবে। দাদা, তুই চেষ্টা কর, তোর মন সত্য, হয়তো তুই দরজা খুলতে পারবি। আমি জানি না কৃষ্ণ, যদি এটা পরীক্ষা হয়। হরিশ, তুমি সাধু বাবার কথা মনে করো। তিনি বলেছিলেন
ভাগ্য তোকে পরীক্ষা করবে, কিন্তু তুই হাল ছাড়িস না। হরিশঙ্কর সাহস করে মন্দিরের দরজার কাছে যায়। তার হাতে আংটিটা জল করছে। সে দরজায় হাত রাখতেই একটা ক্লিক শব্দ হয় আর দরজা খুলে যায়। দেখো, দরজা খুলে গেছে। হরিষি সত্যি সৎ মানুষ। দরজার ভেতরে একটা ছোট্ট ঘর, সেখানে একটা পুরনো বাক্স রয়েছে। হরিশঙ্কর বাক্সটা খোলে আর সবাই দেখে তাতে কোনো সোনা নেই, বরং একটা পুরনো চিঠি আর একটা ছোট্ট মূর্তি। এটা কি? একটা চিঠি? এটা আমার বাবার হাতের লেখা। চিঠিতে লেখা, হরিশ আমার ছেলে, তুই যদি এই চিঠি পড়িস তবে বুঝবি তুই ভাগ্যের পরীক্ষায় জিতেছিস। এই মূর্তি আমি সাধু মহারাজের কাছে থেকে পেয়েছিলাম। এটা গ্রামের মন্দিরে রাখবি। এটা গ্রামের মানুষের জন্য শান্তি আর সমৃদ্ধি আনবে। দাদা, বাবা তোর জন্য এত কিছু রেখে গিয়েছিলেন আর আমি তোকে ঠকিয়েছি। আমি সত্যি লজ্জিত। কৃষ্ণ, অতীত ভুলে যা। বাবা চাইতেন আমরা দুই ভাই একসঙ্গে থাকি। এই মূর্তি আমরা মন্দিরে রাখবো আর গ্রামের জন্য কাজ করব। দাদা, তোমার মনের জোর দেখে আমার বুক ভরে গেছে। আমরাও তোমার সঙ্গে কাজ করব। হরিশ, তুমি সত্যি ভাগ্যের পরীক্ষায় জিতে গেছো। এখন আমাদের গ্রাম আরো ভালো হবে। হঠাৎ মন্দিরের ভেতর থেকে আবার সেই রঙিন আলো জ্বলে ওঠে। সাধু মহারাজ প্রকাশ পান। হরিশ, তুই প্রমাণ করেছিস তোর মনটা কতটা বড়। এই মূর্তি শুধু গ্রামের জন্য শান্তি আনবে না, এটা তোদের পরিবারকেও এক রাখবে। কৃষ্ণচন্দ্র, তুইও এখন নতুন পথে হাঁটছিস। তোদের দুই ভাইয়ের মিল দেখে আমার কাজ শেষ। সাধু বাবা, আপনি আমাদের পথ দেখিয়েছেন। আমি কখনো আপনার কথা ভুলবো না। আমি আর কখনো লোভ করব না। দাদা, আমি তোর সঙ্গে সব সময় থাকবো। সাধু মহারাজ হেসে রহস্যময় আলোয় অদৃশ্য হয়ে যান। হরিশঙ্কর আর কৃষ্ণচন্দ্র মূর্তিটা গ্রামের মন্দিরে প্রতিষ্ঠা করে। গ্রামের মানুষ তাদের প্রশংসা করে। হরিশঙ্করের ব্যবসা আরও বাড়ে আর সে গ্রামের জন্য স্কুল, হাসপাতাল আর রাস্তা তৈরি করে। কৃষ্ণচন্দ্র তার দাদার সঙ্গে মিলে গ্রামের উন্নতির কাজ করে। হরিশ, দেখো আমাদের গ্রাম এখন কত সুন্দর হয়েছে। সত্যি তুমি সবার মন জয় করেছো। এটা শুধু আমার জন্য নয় লক্ষ্মী, এটা সবার জন্য। বাবার ইচ্ছে আর সাধু বাবার আশীর্বাদে আমরা যেখানে। গ্রামের মানুষ হরিশঙ্কর আর কৃষ্ণচন্দ্রকে নিয়ে গর্ব করে। তারা বুঝতে পারে সৎ মন আর পরিশ্রমী সত্যিকারের ভাগ্য বদলাতে পারে। আর সেই অলৌকিক আংটি, সেটা হরিশঙ্করের হাতে জ্বলজ্বল করে, যেন সবাইকে মনে করিয়ে দেয় ভাগ্য তারই সঙ্গ দেয় যার মন পরিষ্কার।